মোহন বেঙ্গলি টেলসে আজ আপনারা শুনবেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত একটি ছোট গল্প বউচণ্ডীর মাঠ। গ্রামের বাঁওড়ের মধ্যে নৌকো ঢুকেই জলজাঁজির ধামে আটকে গেল। কানুনগো হেমেনবাবু বললেন, বাবলা গাছটার গায়ে কাছি জড়িয়ে বেঁধে নাও। বাইরের নদীতে ভাটার টান ধরেছে। নাটা কাঁটার ঝোপের নিচের জল সরে গিয়ে একটু একটু করে কাদা বার হচ্ছে। হেমেনবাবু বললেন, একটুখানি নেমে দেখবেন না কোথায় পিন খোলা হয়েছে? যত শিগগির খানাপুরটা শেষ করা যায়। এমন সুন্দর বিকালটায় আজ আর কাজ করতে ইচ্ছে হলো না। পিছনে নৌকো থেকে লোকজনেরা নেমে জায়গা ঠিক করে সেখানে তাঁবু ফেলবে। জরিপের বড় সাহেব শিগগিরই সদর থেকে আসবেন কথা আছে। কাজেই যত তাড়াতাড়ি কাজ আরম্ভ করা হয় সকলের সেই দিকেই ঝোঁক। সাব ডেপুটি নৃপেনবাবু কাজ শেখবার জন্য এইবারই প্রথম খানাপুরীর কাজে এসেছিলেন। বয়স বেশি না, ছোকরা, কিন্তু মাঝ নদীতে নৌকো দুললেই তাঁর অত্যন্ত ভয় হচ্ছিল। বোধহয় ভয়কে ফাঁকি দেবার জন্যই তিনি এতক্ষণ ছোয়ের মধ্যে ঘুমিয়ে পড়বার ভান করে শুয়েছিলেন। এবার ডাঙায় নৌকো লাগতেই তিনি ছোয়ের ভেতর থেকে বের হয়ে এলেন এবং একটু পরে হেমেনবাবুর সঙ্গে কথায় কথায় কি নিয়ে বেশ একটু তর্ক শুরু করলেন। নৃপেনবাবু বললেন, টেনেন্সি অ্যাক্ট কচকচানিতে আর দরকার নেই, তার চেয়ে বরং চলুন নেমে তাঁবুর জায়গা ঠিক করা যাক, কাল সকালেই যাতে কাজ আরম্ভ করা যায়। চৈত্র মাস যায় যায়। গ্রাম্য নদীটির দুপাড় ভরে সবুজ লতানো গাছে নীল পাপড়ি বন অপরাজিতা ফুল ফুটে আছে। বাঁশঝাড় কোথাও জলের ধারে নত হয়ে পড়েছে। তলায় আকন্দ ঘেঁটু ফুলের বন ফুলের ডালি মাথায় নিয়ে ঝিরঝিরে বাতাসে মাথা দোলাচ্ছে। দুধারের রোদ পোড়া কটা ঘাসওয়ালা মাঠের মাঝে মাঝে পত্রবিরল বাবলা গাছে গাছে গাংশালিকের ঝাঁ কিচকিচ করছে। নদীর বাঁপাড়ের গায়ের গর্তের মধ্যেই তাদের বাসা। মাকাললতার ঝোপের তলায় জলের ধারে কোথাও উঁচু উঁচু বনমূলের ঝাড়, তাদের কুচো কুচো হলদে ফুল থেকে জায়ফলের মতো একটা ঘন গন্ধ উঠছে। বেলা আর একটু পড়লে আমরা সেই বাঁওড়ের ধারের মাঠে তাঁবুর জায়গা কোথায় ঠিক হবে দেখতে গেলুম। নদীর ধার থেকে গ্রাম একটু দূরে হলেও গ্রামের মেয়েরা নদীতেই জল নিতে আসে। আমাদের যেখানে নৌকোখানা বাঁধা হয়েছিল তার বাঁ ধারে খানিকটা দূরে মাটিতে ধাপ কাটা কাঁচা ঘাট। গ্রামের একজন বৃদ্ধ বোধহয় নদীতে গ্রীষ্মের দিনের বৈকালে স্নান করতে আসছিলেন। তাকে আমরা জিজ্ঞাসা করলুম, রসুলপুর কোন গাঁখানার নাম মশাই? সামনের এটা না ওই পাশে? তিনি বললেন, আজ্ঞে না, এটা হলো কুমড়ে, পাশের ওটা আমডাঙ্গা, রসুলপুর হলো এ গাঁগুলোর পিছনে, কোষ দুই তফাত। আপনারা? আমাদের পরিচয় শুনে বৃদ্ধ বললেন, এই মাঠটাতেই আপনারা তাঁবু ফেলবেন? আপনাদের জরিপের কাজ শেষ হতে তো 5-6 মাস। আমরা বললুম, তা তো হবেই, বরং তারও বেশি। বৃদ্ধ বললেন, এখানটায় একটা ঠাকুরের স্থান, গাঁয়ের মেয়েরা পুজো দিতে আসে, বরং আর একটু সরে গিয়ে নদীর মুখের দিকে তাঁবু ফেলুন,
নইলে মেয়েদের একটু অসুবিধে। বৃদ্ধের নাম ভুবন চক্রবর্তী। জরিপ আরম্ভ হয়ে গেলে চক্রবর্তী মশাই নিজের দরকারে দলিলপত্র বগলে অনেকবার তাঁবুতে যাতায়াত শুরু করে দিলেন। সকলের সঙ্গে তার বেশ মেশামেশি ও আলাপ পরিচয় হয়ে গেল। তার পৈতৃক জমি জমা অনেকে নাকি ফাঁকি দিয়ে দখল করেছে। আমাদের সাহায্যে এবার যদি সেগুলোর একটা গতি হয়, এই সব ধরনের কথা তিনি আমাদের প্রায়ই শোনাতেন। আমি সেখানে বেশি দিন ছিলুম না। খানাপুরির কাজ আরম্ভ হয়ে গিয়েছে। আমি সেদিনই জেলায় ফিরব। জোয়ারের অপেক্ষায় নৌকো ছাড়তে দেরি হতে লাগল। চক্রবর্তী মহাশয়ও সেদিন উপস্থিত ছিলেন। কথায় কথায় বললুম, এটাকে বউচণ্ডীর মাঠ বলে কেন চক্রবর্তী মশাই? আপনাদের কি কোনো? নৃপেনবাবুও বললেন, ভালো কথা, বলুন তো চক্রবর্তী মশাই, বউচণ্ডীর আবার কি কথা, শুনি তো কখনো। আমাদের প্রশ্নের উত্তরে চক্রবর্তী মশাইয়ের মুখে একটা অদ্ভুত গল্প শুনলাম। তিনি বলতে লাগলেন, শুনুন তবে, এটা সেকালের গল্প। ছেলেবেলায় আমার ঠাকুমার কাছ থেকে শোনা। এ অঞ্চলে অনেক প্রাচীন লোক এ গল্প জানে। সেকালে এ গ্রামে এক সম্পন্ন গৃহস্থ বাস করতেন। এখন আর তাদের কেউ নেই। তবে আমি যে সময়ের কথা বলছি, সে সময় তাদের বড় শরিক পতিতপাবন চৌধুরী মশায়ের খুব নাম ডাক ছিল। এই পতিতপাবন চৌধুরী মশাই যখন তৃতীয় পক্ষের বিয়ে করে বউ ঘরে আনলেন, তখন তার বয়স 50 পার হয়ে গিয়েছে। এমন যে বিশেষ বয়স তা নয়, বিশেষত ভোগের শরীর। 50 বছর বয়স হলেও চৌধুরী মশাইকে বয়সের তুলনায় অনেক ছোট দেখাত। বউ দেখে বাড়ির সকলে খুব সন্তুষ্ট হলো। তৃতীয় পক্ষের বিয়ে বলে চৌধুরী মশাই একটু ডাগর মেয়ে দেখেই বিয়ে করেছিলেন। নতুন বউয়ের বয়স ছিল প্রায় 17-র কাছাকাছি। বউয়ের মুখের গড়নটা বড় সুন্দর, মুখের ছাঁদ যেন হরতনের টেকখানির মতো, চোখ দুটো বেশ ডাগর, ভাসা ভাসা মুখে চোখে বাড়ি একটা শান্ত ভাব। নতুন বউয়ের কাজকর্ম আর ধীর শান্ত ভাব দেখে পাড়ার লোক বললে, এরকম বউ এ গায়ে আর আসেনি, যে মাটির দিকে চোখ রেখে ছাড়া কথা বলে না। অল্প বয়সের খুড়ি শাশুড়ি দলের সামনেও কেমন ঘোমটা দেয়। সকলে বললে, যেমন লক্ষ্মীর মতো রূপ তেমনি গুণ। মাস 2-3 পরে কিন্তু একটা বড় বিপদ ঘটল। সকলে দেখলে বউটিরা সব ভালো বাটে, একটা কিন্তু বড় দোষ, সে কিছুতেই স্বামীর গ্যাস নিতে চায় না, প্রাণপণে বেরিয়ে যেতে চায়। প্রথমে সকলে ভেবেছিল নতুন বউ বিয়ে হয়েছে, ছেলে মানুষ, বোধহয় সেই জন্যই এইরকম করে। ক্রমে কিন্তু দেখা গেল স্বামী কেন, যে কোনো পুরুষ মানুষ দেখলেই সে কেমন যেন ভয়ে কাঁপে। বাড়িতে যেদিন যজ্ঞি কি বড় কাজকর্ম, বাইরে লোকের ভিড় হয়, সেদিন সে ঘর থেকে আর বেরোয় না। স্বামীর ঘরে কিছুতেই তো যেতে রাজি হয় না। মাসে 2 দিন কি 1 দিন সকলে আদর করে গায়ে হাত বুলিয়ে পাঠাতে চায়। সে জনে জনে পায়ে ধরে, এর কাছে কাকুতি মিনতি করে, কিছুতেই বুঝ মানে না। পুরুষ মানুষের গলার স্বর শুনলেই কেমন যেন আড়ষ্ট হয়ে পড়ে। অনেক করে বুঝিয়ে সুজিয়ে সকলে তাকে একদিন স্বামীর ঘরে পাঠিয়ে দিলে।
দূরে শিকল বন্ধ করে দিল। চৌধুরী মশাই অনেক রাত্রে ঘরে ঢুকে দেখেন তার তৃতীয় পক্ষের স্ত্রী ঘরের এক কোণে জড়সড় হয়ে দাঁড়িয়ে ভয়ে টকটক করে কাঁপছে। এরপর আর কিছুতেই কোনোদিন সে স্বামীর ঘরে যেতে চাইতো না। বাড়ি শুধু লোকের হাতে পায়ে পড়ে বেড়াতে লাগলো। সকলকে বলে, আমার বড্ড ভয় করে, আমার ওরকম করে আর পাঠিও না, তোমাদের পায়ে পড়ি। বোঝাতে বোঝাতে বাড়ির লোকে হয়রান হয়ে গেল। দিন কত গেল। একদিন তাকে সকলে মিলে জোর করে স্বামীর ঘরে ঢুকিয়ে দিয়ে বার থেকে দোর বন্ধ করে দিল। তারা ঠিক করলে এই রকম দিন কতক করলে ক্রমে লজ্জা ভাঙবে, নইলে কতদিন আর এরকম ন্যাকামি ভালো লাগে। ভোরে উঠে সকলে দেখলে ঘরের মধ্যে বউ নেই, বাড়ির কোথাও নেই। নিকটেই বাপের বাড়ির গাঁ, সেখানে পালিয়ে গিয়েছে ভেবে লোক পাঠানো গেল। লোক ফিরে এলো, সে সেখানে যায়নি। তখন সকলে বললে পুকুরে ডুবে মরেছে, পুকুরে জাল ফেলা হয়, কোনো সন্ধান মেলে না। বইয়ের কচি মুখের ও নিরীহ চোখের ভাব মনে হলে লোকের মনে অন্য কোনো সন্দেহ জাগবার অবকাশ পেল না। কত দিকে কত সন্ধান করে যখন কোনো খোঁজ মিলল না, চৌধুরী মশাই মানসিক শোক নিবারণ করবার জন্য চতুর্থ পক্ষের স্ত্রী ঘরে আনলেন। অচপাড়া গাঁ, নতুন কিছু একটা বড় ঘটে না। অনেক দিন এটা নিয়ে নাড়াছাড়া চলল। তারপর ক্রমে সেটা কেটে গিয়ে গ্রাম ঠান্ডা হলো। এই মাঠের পূব ধারে গ্রামের চৌধুরীদের বাড়ি ছিল। তখন এইখান দিয়ে নদীর স্রোত বইত। মোজে বাঁওড় হয়ে গিয়েছ তো সেদিন। আমরা ছোটবেলাতেও ধান বোঝাই নৌকো চলাচল হতে দেখেছি। ক্রমে চৌধুরীরা সব মরে হেজে গেল। শেষ পর্যন্ত বংশে একজন খেয়ে ছিল, উঠে গিয়ে অন্য কোথাও বাসা করলে। এসব অনেক বছরের আগেকার কথা, এই 70-80 বছর খুব হবে। সেই থেকে কিন্তু আজ পর্যন্ত এইসব মাঠে বড় একটা অদ্ভুত ঘটনা ঘটে যায়। এই ফাল্গুন চৈত্র মাসে যখন খুব গরম পড়ে, তখন রাখালেরা গরু চড়াতে এসে দূর থেকে কতদিন দেখেছে মাঠের ধারে বনের মধ্যে নিভৃত দুপুরে বাঁশবনের ছায়ায় কে যেন শুয়ে আছে। কাছে গেলে কেউ কখনো দেখতে পায় না। কতদিন সন্ধ্যার সময় তারা গরুর দল নিয়ে গ্রামের মধ্যে যেতে যেতে শুনেছে অন্ধকার ঝোপের মধ্যে যেন একটা চাপা কান্নার রব উঠেছে। সমুখ জ্যোৎস্না রাত্রে অনেকে নদীর ঘাট থেকে ফিরবার পথে ছাতিম গাছের নিচু ডালের তলা দিয়ে যেতে যেতে দেখেছে দূরে মাঠে সন্ধ্যার ছায়া জ্যোৎস্নার মধ্যে দিয়ে সাদা কাপড় পরে কে যেন ক্রমেই দূরে চলে যাচ্ছে। তার সমস্ত গায়ে সাদা কাপড়ে জ্যোৎস্না পরে কি চিকমিক চিকমিক করতে থাকে। মাঠে যখন সন্ধ্যা ঘনিয়ে আসে, তখন ফুলে ভরা
নাগকেশরের গাছের তলায় দাঁড়িয়ে ভালো করে দেখলে মনে হয় কে খানিকটা আগে এইখানে দাঁড়িয়ে ডাল নিচু করে ফুল পেড়ে নিয়ে গিয়েছে। তার ছোট ছোট পায়ের দাগ, ঝোপ যেখানে বড় ঘন, সেই দিকেই চলে গিয়েছে। মাঠের ধারে ওই ছাতিম গাছের তলায় উলোচণ্ডী তলা। চৈত্র সংক্রান্তিতে গ্রামবধূরা পিঠে, কাঁচা দুধ আর নতুন আখের গুড় নিয়ে বউচণ্ডীর পুজো দিতে আসে। বউচণ্ডী সকলের মঙ্গল করেন, অসুখ হলে সারিয়ে দেন। নতুন প্রসূতির স্তনের দুধ শুকিয়ে গেলে ওর কাছে পুজো দিলে আবার দুধ হয়। কচি ছেলে সর্দি সারে। ছেলে বিদেশে থাকবার সময় চিঠি আসতে দেরি হলে পুজোর মানত করবার স্বরেই শিগগির শিগগির সুসংবাদ আসে। মেয়েদের বিপদে আপদে তিনি সকলকে বিপদ আপদ থেকে উদ্ধার করে থাকেন। চক্রবর্তী মহাশয়ের গল্প শেষ হলো। তারপর আরও নানান কথাবার্তার পর তিনি ও আর সকলে উঠে চলে গেলেন। বেলা বেশ পড়ে এসেছে। সন্ধ্যার বাতাসে ছাতিম বনে সুরসুর শব্দ হচ্ছে। গ্রামের মাঠটা অনেক দূর পর্যন্ত উঁচু নিচু ঢিবি আর ঘেঁটু ফুলের বনে একেবারে ভরা। বাঁদিকে দূরে একটা পুরনো ইটের পাঁজার খানিকটা ঘন জিউলি গাছের সারির মধ্য দিয়ে চোখে পড়ে। নৌকোর গলুয়ে বসে আসন্ন সন্ধ্যায় ৮০ বছর আগেকার পলাতকা গ্রাম্যবধূটির ইতিহাস ভাবতে লাগলুম। মাঠের মাঝে উঁচু ঢিবির ওপরটায় ঘেঁটু ফুলের ঘন বনের দিকে চেয়ে মনে হলো যে সারাদিনমান সে হয়তো ওর মধ্যে লুকিয়ে বসে থাকে। কেবল গভীর রাত্রে লুকোনো জায়গা থেকে বেরিয়ে আসে। মাঠের মধ্যের বট গাছের তলায় চুপ করে বসে আকাশের তারার দিকে চায়। পাশের ঝোপের ফুটন্ত বন অপরাজিতা ফুলের রঙের সঙ্গে রং মিলিয়ে নদী বয়ে যায়। ছাতিম বনের পাখিরা ঘুমের ঘোরে গান গেয়ে ওঠে। ওপার থেকে হু হু করে হাওয়া বয়। সে ভয়ে ভয়ে মাঝে মাঝে পূব দিকে চেয়ে দেখে ভোরের আলো ফোটবার দেরি কত। সন্ধ্যা হয়ে গেল। বনের উপর নবমীর চাঁদ উঠল। একটু পরেই জোয়ার পেয়ে আমাদের নৌকো ছাড়া হলো। জলের ধারে আধার ভরা নিভৃত ঝোপের মধ্যে থেকে সত্যি যেন একটা চাপা কান্নার আওয়াজ পাওয়া যাচ্ছিল। সেটা হয়তো কোনো রাত জাগা বনের পাখির, কি কোনো পতঙ্গের ডাক। বাঁওড়ের মুখ পার হয়ে যখন আমরা বাইরের নদীতে এসে পড়েছি, তখন পিছন ফিরে চেয়ে দেখি নির্জন গ্রামের মাঠে সাদা কুয়াশার ঘোমটা দেওয়া ঝাপসা জ্যোৎস্না রাত্রি অল্পে অল্পে লুকিয়ে চোরের মতো আত্মপ্রকাশ করছে। অনেক কাল আগেকার সেই লজ্জা কুণ্ঠিতা ভীরু পল্লীবধূটির মতো। শেষ হলো মোহন বেঙ্গলি টেলসের আজকের নিবেদন। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত একটি ছোট গল্প বউচণ্ডীর মাঠ। ধন্যবাদ।